শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স নগর কৃষি, আর আজকের বিষয় কোর্স পর্যালোচনা। হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞদের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন আহসান রনি, প্রেসিডেন্ট গ্রিন সেভার্স, এবং আরও আছেন রাম সাহা, কার্যনির্বাহী সদস্য গ্রিন সেভার্স। আজকের বিষয় সংক্রান্ত জানতে আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাদের। শুভেচ্ছা। আমরা তো বেশ কিছুদিন ধরে এই কোর্সটি করে যাচ্ছি, যেটা হচ্ছে নগর কৃষি। তো আজকে হচ্ছে কোর্স পর্যালোচনা। আমরা পুরো কোর্স নিয়েই আলোচনা করব, কিন্তু তার আগে শুরুতে আমরা কিছু দেখব নাকি নতুন কিছু? হ্যাঁ, গত ক্লাসের যে কাজগুলো আমরা করেছিলাম তার ধারাবাহিকতা কিছুটা রাখার চেষ্টা করব আমরা। গত ক্লাসে আমরা পিভিসি বোর্ড নিয়ে কাজ করেছি। রাম সাহা ছিলেন আমাদের সাথে, চমৎকারভাবে একটা মডেল তৈরি করেছিলেন। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি এরকম পিভিসি বোর্ড, যেটি সহজেই আপনার হাতের কাছেই পাওয়া যায়। খুব কম খরচে সেইগুলো সংগ্রহ করে আপনি শুধুমাত্র এন্টি কাটার ইউজ করেই সেগুলোকে কেটে গড়ে তুলতে পারেন নান্দনিক টব। সেরকম চমৎকার কিছু টব আমরা আজকেও আবার বানাতে দেখব, এবং এর ফাঁকে ফাঁকে পুরো আয়োজনের পর্যালোচনাগুলো আমরা সেরে নেব। তো আমরা রামকে অনুরোধ করব টবগুলো যেগুলো কালকে যেমনটা দেখানো হয়েছিল সেভাবে আরো কিছু টব বানিয়ে দর্শকদেরকে দেখাতে, যাতে তারা একটা ধারণা পেতে পারেন যে কিভাবে পিভিসি বোর্ডকে টব কেটে কেটে টব তৈরি করা যায়। ধন্যবাদ। আমরা কালকে একটি বেসিক একটা শেপ বানিয়েছিলাম, তো আজকে আমরা একটা অ্যাডভান্স লেভেলের একটা পট বানাতে যাচ্ছি। আমার এই শেপগুলো কাটা আছে, আমি যদি একটু স্ক্রিনে দেখি, আমরা এই ধরনের একটি শেপ আজকে বানাতে যাচ্ছি। আচ্ছা, যেটির বেসটা কিছুটা বড় এবং উপরের দিকের কিছুটা চ্যাপ্টা। তো ফার্স্টে আমরা এই ফেসগুলো জয়েন করব, দেন আমরা এই ফেসগুলো জয়েন করে জিনিসটাকে একটা পেডেস্টালের উপর বসাবো। আমার এখানে সাইজ অনুযায়ী কাটা আছে। আমি যদি একটু মাপগুলো বলি, এটার নিচে আছে 6.5 ইঞ্চির মতো এবং উপরে আছে 4.5 ইঞ্চি, উচ্চতা আছে 4.5 ইঞ্চি। আমার বেসটিও কাটা আছে। বেসটি আমরা নিয়েছি কত মাপে? 6 ইঞ্চি 6 ইঞ্চি? বেসটি আমরা নিয়েছি 6 ইঞ্চি 6 ইঞ্চি। আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজটা শুরু করে দিই। সুপার গ্লু ব্যবহার করছি। আমরা ব্যবহার করছি সুপার গ্লু। সুপার গ্লু ব্যবহার করেই খুব সহজেই জয়েন দিতে পারি আমরা। যেমনটা গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে বেশ শক্ত করে বোর্ডগুলোকে একটার সাথে একটা যুক্ত করা হয়। যতক্ষণে রাম এগুলো আমাদের বানিয়ে দেখান ততক্ষণে আমরা কোর্স পর্যালোচনায় যেতে পারি। আমরা পুরো আয়োজন জুড়ে নগর কৃষি নিয়ে কথা বলেছি প্রিয় দর্শক, এবং চেষ্টা করেছি আপনি কিভাবে লো কস্ট গার্ডেনিং করতে পারেন। আপনার বাসার ছাদে অথবা বাসার সামনে যেখানে কিছুটা রোদ আসে, সেখানে কিভাবে আপনার নিত্য নৈমিত্তিক সবজি এবং ফলের চাহিদার কিছু অংশ পূরণ করতে পারেন। প্রিয় দর্শক, নগর কৃষি পুরো আয়োজনেই আমরা চেষ্টা করেছি বাসার বিভিন্ন ফেলনা বা অপ্রয়োজনীয় জিনিসপত্রকে কিভাবে আপনি টব হিসেবে প্রস্তুত করতে পারেন। প্রিয় দর্শক, আমরা তার একটা পর্যালোচনা দেখব। আমরা যদি গ্রিন অ্যাপার্টমেন্টের কনসেপ্টগুলোর দিকে আগে, যে ঠিক বাসার একটা নগরের যে বাড়িগুলো আছে, নগরের দালানগুলোর ঠিক কোন কোন জায়গায় আমরা বাগান করতে পারি। যেমন আমরা ছাদ বাগানের কথা বলছিলাম, নগর কৃষিতে আমরা বলছিলাম বেলকনি বাগানের কথা, আমরা স্টেয়ার গার্ডেনিং দেখিয়েছি, আমরা র্যাক গার্ডেনিং দেখিয়েছি, ভার্টিক্যাল গার্ডেনিং দর্শক আমরা দেখিয়েছি কিভাবে পাইপ দিয়ে অথবা বোতল ঝুলিয়ে ঝুলিয়ে আপনি ভার্টিক্যাল গার্ডেন করতে পারেন। আমরা দেখিয়েছি অ্যাকোয়াপনিক্স। ডানে ঘুরে দেখালে শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে। আমরা চেষ্টা করেছি পুরো আয়োজনে আপনাদের চমৎকার কিছু পরিবেশনা দেখানোর জন্য। আমরা দেখিয়েছি ছাদে এবং যেখানটায় দিনের একটা নির্দিষ্ট অংশে আলো আসে, অন্তত 3 থেকে 4 ঘন্টা আলো আসে, সেখানে কি ধরনের সবজি চাষ করতে পারেন। প্রিয় দর্শক, আমরা শাক সবজির মধ্যে বেশ কিছু, যদি স্ক্রিনে আমরা বলতে পারি যে ছাদে আপনি যে ধরনের সবজি করতে পারেন, বলতে গেলে অধিকাংশ সবজি আপনি আপনার ছাদে করতে পারেন। প্রিয় দর্শক, সাথে আপনি ফুল জাতীয় বেশ কিছু গাছ আপনি ছাদে করতে পারেন, তবে সব ফুল আপনার ছোট টবে ফলন দিবে না বা ফুল ফুটবে না। কিছু ফুল আছে যেগুলোর ক্ষেত্রে বড় টবের দরকার হবে। আমাদের কিন্তু প্রচুর এসএমএস এসেছে। তো আমাদের শিক্ষার্থী তমা, লিনা ওরা জানতে চেয়েছে যে ড্রয়িং রুমে সাজানোর জন্য যে ধরনের গাছগুলো, মানে পানি কম দিতে হয় বা একটু পরিচর্যা কম করলেও যে গাছগুলো সুন্দর থাকে, এই ধরনের কিছু গাছের নাম জানতে চেয়েছে। যে দর্শক, আপনি
ছায়া বান্ধব যে গাছগুলো আছে সেগুলোর কথা জানতে চেয়েছেন। আহ, সৃষ্টিকর্তা প্রত্যেকটি জায়গার জন্য গাছ নির্দিষ্ট করে দিয়েছেন। আমি যেমনটা বলেছি যে যেমন রোদের জন্য, প্রচন্ড রোদের জন্য গাছ আছে, প্রচন্ড রোদে খরার মধ্যে মরুভূমিতে বেঁচে থাকতে পারে এ ধরনের গাছ আছে। আবার একদম কোনো ধরনের আলো বাতাস ছাড়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা বেশ কয়েকদিন ধরে সুস্থ থাকতে পারে বা ভালো থাকতে পারে এ ধরনের বেশ কিছু গাছও আছে প্রিয় দর্শক। আমরা যেমন আমার সামনেই আছে ড্রাসেনা। ড্রাসেনা ভ্যারাইটির আমরা 3টা ভ্যারাইটি দেখিয়েছি, ড্রাসেনা গোল্ড, ড্রাসেনা হোয়াইট, ড্রাসেনা গ্রিন। এটি বেশ হার্ডি গাছ। আমরা যেমনটা বলেছি যে এই গাছ আপনি সহজেই আপনার বাসায় রাখতে পারেন, এবং যে কেউ বিগিনার যারা গাছ লালন শুরু করতে চান তারা ড্রাসেনা দিয়ে শুরু করতে পারেন। আমার সামনে আছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টও বেশ হার্ডি একটা গাছ। এটিও বেশ কম যত্নে বাড়বে, আপনার ঘরে সবুজ ছড়াবে। তাছাড়া আপনি এনথোরিয়াম গাছটি আপনি রাখতে পারেন আপনার ঘরের টেবিলে অথবা ছায়ার মধ্যে, যেটি বেশ অনেকদিন ধরে ভালো থাকে। স্পাইডার রাখতে পারেন আপনি। তাছাড়া পাম জাতীয় কিছু গাছ যেমন এরেকা পাম রাখতে পারেন, চাইনিজ পাম রাখতে পারেন, আপনি ব্যাম্বো পাম রাখতে পারেন। এই গাছগুলো সহজেই আপনি চাইলে আপনি বাসার ভেতরে রাখতে পারেন। তাছাড়া অ্যালোকেশিয়া ভ্যারাইটির বেশ কিছু গাছ আপনি রাখতে পারেন। আপনি মনস্টেরা ভ্যারাইটির গাছ রাখতে পারেন আপনার বাসার ভেতরে। পাশাপাশি আপনি ডাইফেনবেশিয়া বা ডাম্পকিন জাতীয় গাছগুলো আপনি আপনার ঘরে রাখতে পারেন। এই গাছগুলো বেশ দীর্ঘদিন ধরে আপনি রোদ ছাড়া বা 2-3 দিন পানি ছাড়াও গাছগুলোকে আপনি বাঁচিয়ে রাখতে পারেন। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। আরও অনেক শিক্ষার্থী মধু, মিনা, সাথী ওনারা জানতে চেয়েছে যে ঘরের তাপমাত্রা কমানোর জন্য কিছু গাছ অনেক সময় ব্যবহার করা হয়, যেটা সেই ধরনের গাছের কিছু নাম জানতে চেয়েছে। অনেক ধন্যবাদ। বেশ কিছু গাছ আছে যেটা আপনার ঘরের ভেতরের তাপমাত্রাকে সহনীয় পর্যায়ে রাখে এবং কিছু ক্ষেত্রে আপনার তাপমাত্রাকে শোষণও করে। যেমন স্নেক প্ল্যান্ট একটা গাছ আছে। স্নেক প্ল্যান্ট গাছটি আপনার ঘরের তাপমাত্রাকে, অতিরিক্ত তাপকে শোষণ করে নেয়। তাছাড়া পাম জাতীয় যে গাছগুলো আছে এই গাছগুলো বাসার ভেতরের তাপকে শোষণ করে, এবং যে সমস্ত গাছ যেটা ইনডোরে থাকে কিন্তু পাতা বেশ পুরু বা মোটা, এই গাছগুলো মূলত বাসার ভেতরের তাপমাত্রাকে সহনীয় পর্যায়ে রাখতে সহায়তা করে। আমরা যদি পর্যালোচনার আরো কিছু পর্যায়ে যাই, যেমন ঔষধি গাছের কথা আমরা বলছিলাম, আমরা আলাপ করছিলাম বিভিন্ন এস্থেটিক প্ল্যান্টের কথা, যেগুলো চাইলে আপনি বাসার ভেতরেই করতে পারেন প্রিয় দর্শক। আমরা দেখিয়েছি কিভাবে বোতল কেটে আপনি আপনার ঘরের জন্য বোতল বাগান করতে পারেন, যেখানে রোদ আসে কিছু অংশ দিনের কিছু সময়, সেখানে কিছু অর্নামেন্টাল প্ল্যান্ট রাখতে পারেন। যেখানে রোদ আসে না সেখানে ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। শীতের সিজনে আপনি বোতলে ফুল করতে পারেন। এভাবে নান্দনিকভাবে আপনি বোতল বাগান করে আপনি ঘরের দেয়াল, ঘরের বারান্দা এগুলো সাজাতে পারেন প্রিয় দর্শক। আমরা মাটি চিনেছি, ভালো মাটি কিভাবে আমরা চিনবো সেটা আমরা দেখেছি প্রিয় দর্শক। আমি কিভাবে নির্বাচন করব আমার গাছের জন্য কোন মাটিটা ঠিক আছে। যেমন আমরা বলেছি যে গাছের জন্য, নগর কৃষির জন্য বেলে দোআঁশ মাটিটা সবচেয়ে উৎকৃষ্ট। আমরা চিনেছি বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হয়। আমরা মাটিকে কিছুটা কাই করে সেটা রিং করে আমরা দেখিয়েছি যে সমস্ত যে রিংয়ে কিছুটা অ্যাশ বা র্যাশ অথবা আঁশ দেখা যায় সেটা বেলে দোআঁশ মাটি, এবং যেটা বাঁকানো যায় না সেটা বেলে মাটি, এবং যেটা বাঁকালেও কোনো আঁশ দেখা যায় না সেটা এঁটেল মাটি। তো প্রিয় দর্শক, বেলে দোআঁশ মাটি গাছ লাগানোর জন্য বিশেষ উপযোগী। কিন্তু শুধু মাটি হলেই হবে না, মাটির সাথে অন্যান্য খাদ্য উপাদান যেটা খেয়ে গাছ বেঁচে থাকে, যেটা রস নিয়ে গাছের শিকড় গাছকে বাঁচিয়ে রাখে, তারও দরকার আছে। আমরা গাছের হরলিক্স নিয়ে কথা বলেছি। আমরা বলেছি যে কিভাবে আপনি গাছের হরলিক্স মানে খৈল তৈরি করবেন। আমরা দেখিয়েছি যে আপনি যতটুকু পরিমাণ খোল, যেটা গাছের জন্য চমৎকার একটি খাদ্য উপাদান, খোল নিয়েছেন তার 4 গুণ পানি একসাথে নিয়ে আপনি 15 দিন বা 20 দিন ধরে আপনি পচিয়ে রাখবেন, এবং সেটা ভালোভাবে পচে গেলে তারপর এর 4 গুণ পানির সাথে সেটি আবার মিশিয়ে আপনি গাছে স্প্রে করবেন। তবে প্রিয় দর্শক, স্প্রে করার ক্ষেত্রে কয়েকটা কথা না বললেই নয়, যে আপনি যখন স্প্রে করবেন গাছে, যেটা হতে পারে সেটা নিউট্রিয়েন্ট হতে পারে, ফাঞ্জিসাইড হতে পারে, পেস্টিসাইড হতে পারে, গাছের খাবার হতে পারে, অনেক কিছু হতে পারে, সেটা যাতে অন্তত 18 ইঞ্চি বা 1.5 ফুট দূরত্বে রেখে আপনি স্প্রে করেন। আর যারা গাছে অনেক সময়, আমরা সবসময় উৎসাহিত করেছি বায়োলজিক্যাল বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম বা সমন্বিত বালাই দমন ব্যবস্থাকে, তারপরেও যারা নিরুপায় হয়ে অনেক ক্ষেত্রে কেমিক্যাল পেস্ট ম্যানেজমেন্টের দিকে যান, যারা বিভিন্ন ধরনের কীটনাশক গাছে স্প্রে করেন, তাদের জন্য বলছি যে
কীটনাশক যেমন ক্ষতিকারক পোকাগুলোকে মেরে ফেলে, আবার এমন অনেক পোকা আছে যেগুলো উপকারী পোকা, যেগুলো মূলত গাছের বা ফুলের বা ফলের পরাগায়নে সহায়তা করে। সেই পোকাগুলো যাতে মরে না যায় সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এজন্য স্প্রে করার একটি উৎকৃষ্ট সময়, প্রিয় দর্শক, আসর নামাজের থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আপনি চাইলে স্প্রে করতে পারেন। তবে রোদের বৃষ্টির আগে বা পরে অথবা প্রচণ্ড রোদের মধ্যে যাতে আমরা স্প্রে না করি। ইভেন সকালবেলায় প্রচুর উপকারী পোকা গাছে ঘুরে বেড়ায়, এ সময় যাতে আমরা স্প্রে করা থেকে বিরত থাকি। এর ফলে অনেক উপকারী পোকা রেহাই পাবে এবং যারা পরাগায়নে এবং ফলনে আপনাকে সহায়তা করবে। তাছাড়া আমরা গোবর মাটির মিশ্রণটা যেমন দেখিয়েছি যে 3 ভাগ বেলে দোআঁশ মাটির সাথে আমরা 1 ভাগ গোবর নিব এবং এর সাথে আমরা 1 ভাগ কোকো ডাস্ট বা নারিকেলের গুঁড়া, যেটা নারিকেলের খোসার গুঁড়া, সেটা আমরা মিশিয়ে নিব। আমরা কেন মিশিয়ে নেব সেটাও বলছি প্রিয় দর্শক, যে নারিকেলের ডাস্ট বা কোকো ডাস্ট পানিকে ধরে রাখে। যারা আমরা শহরে বা নগর কৃষি করছি, তারা অনেক সময় সময়ের অভাবে আমরা পানি দিতে পারি না, বা অনেক সময় বৃষ্টিতে বেশি পানি জমে থাকে, যেটা আস্তে আস্তে গাছের শেকড়কে পচিয়ে ফেলতে পারে। এজন্য যদি আমরা মাটিতেই পানি ধরে রাখার ব্যবস্থা করি, তাহলে সরাসরি শিকড়কে আঘাত করবে না এবং গাছের শেকড় তার প্রয়োজন মাফিক পানি সেখান থেকে নিয়ে নিতে পারবে। তাছাড়া আমরা যেমনটা বলেছি যে পাত্র তৈরির সময় আমরা খেয়াল রাখবো যে পাত্রের তলায় যাতে বেশ কিছু ছিদ্র থাকে, যেটা দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়ে যাওয়ার সুযোগ থাকে। এছাড়াও আমরা যেখানটায় পাত্রটি স্থাপন করব সেখানটায় সে পাত্রের নিচে যাতে একটা খোলা জায়গা থাকে, যেটা দিয়ে গাছের শেকড় তার প্রয়োজনীয় অক্সিজেন বা প্রয়োজনীয় বাতাস, এয়ারেশন এগুলো হতে পারে, এবং গাছের নিচে স্যাঁতসেঁতে হয়ে যাতে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক করে গাছের শিকড়কে দুর্বল না করে ফেলে। এজন্য টবের নিচে বা ড্রামের নিচে কিছুটা ফাঁকা অংশ রাখা বেশ জরুরি। আমরা যারা ছাদে বাগান করতে চাই তাদের জন্য যেমনটা বলেছিলাম যে ছাদে বাগান যখন আপনি করছেন, অবশ্যই আপনি আপনার ছাদকে একটি জঙ্গল করে ফেলবেন না। সেটা হবে একটি নান্দনিক বাগান। সেখানে আপনার হাঁটার জায়গা থাকবে, বসার জায়গা থাকবে, বাচ্চার খেলার জায়গা থাকবে, কাপড় শুকানোর জায়গা থাকবে, এবং সব মিলিয়ে চমৎকার একটি রূপ পরিগ্রহ করবে আপনার ছাদে। আর সেজন্য শুধু তাই না, আপনার অতিরিক্ত লোড বা ভরে যাতে আপনার ছাদের দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি না হয় বা সেটি যাতে কোনো ঝুঁকির কারণ না হয়, সেজন্য একটা নির্দিষ্ট দূরত্ব রেখে আপনি আপনার ছাদকে সাজাবেন। আর ছাদের কিছু অংশ বিশেষ পরিমাণ ভর বহন করতে সক্ষম, যেমন আমরা যদি ছাদের বিম এবং কলামগুলো ধরে বা এগুলো নির্বাচন করে আমরা গাছ লাগাতে পারি, তাহলে সরাসরি ছাদের উপর লোড অনেকটা কমে যায়। আমরা প্রতি স্কোয়ার ফিটে 70 থেকে 80 কেজি পর্যন্ত লোড দিতে পারি। তবে আমরা চেষ্টা করব যে একটি রুফের ছাদ যদি আপনার নকশা থাকে, নকশা দেখে আপনি বিম এবং কলাম নির্বাচন করতে পারেন। তাছাড়া আপনি সাধারণ বুদ্ধিমত্তার মাধ্যমে সাধারণত দেয়ালের রেলিং ঘেঁষে কলাম বা বিমগুলো বা এরকম যে জায়গাগুলো লোড নিতে পারে সেই জায়গাগুলো থাকে, পিলারগুলো থাকে, কাজে সেটি বরাবর রেলিং থেকে 1 ফুট দূরত্ব রেখে যদি আমি ডামগুলো সাজাই বা টবগুলো সাজাই, তাহলে অনেকটা লোড ছাদের লোড বা সহনীয় মাত্রায় লোডটা থাকে। এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রাখা, একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রাখাও বেশ জরুরি। কারণ যে ছোট চারাটি আপনি রোপণ করছেন, সেটি যখন ফুলে ফলে সুশোভিত হবে, সেটি যখন পত্রপল্লবে ভরে যাবে, তখন তার জন্য জায়গা দরকার হবে। আর একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব যদি কম থাকে, তাহলে যেটা হবে যে গাছটি ছড়াতে পারবে না, ডালপালা মেলতে পারবে না, এবং একটি গাছের রোগ অন্য গাছে ছড়াতে পারে। আর একটি দূরত্ব দিলে যেটা হবে যে গাছ তার ইচ্ছা মতো ছড়াতে পারে এবং ভালো ফলনও আপনাকে দিতে পারে। তাছাড়া গাছের উপরের অংশ শুধু না, নিচের অংশের জন্য রোদ দরকার হয়। যদি আমরা একদম ঝোপের মতো করে ফেলি, দেখা গেল যে গাছের নিচের অংশে রোদ পৌঁছাচ্ছে না, এর ফলে যেটা হচ্ছে যে নিচের অংশে আপনি ভালো ফলন পাচ্ছেন না, এবং অনেক ক্ষেত্রে নিচের অংশ মরে যাওয়ার বা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে, এবং বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে। ফলে আমরা যাতে যতটুকু পরিমাণ গাছের আমার ক্যানোপি এরিয়া বা লিফ এরিয়া সারফেস বা যেটাকে আমরা বলতে পারি যে গাছ ছড়াতে পারে, তার দ্বিগুণ পরিমাণ জায়গা আমরা বা সমপরিমাণ জায়গা আমরা ডান পাশে এবং দ্বিগুণ পরিমাণ জায়গা আমরা বাম পাশে রেখে আমরা গাছগুলোকে সাজাতে আমাদের পারি। শিক্ষার্থী ববি জানতে চেয়েছে মানি প্ল্যান্ট গাছ কি শুধুমাত্র পানি দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব কিনা?
অবশ্যই বাঁচিয়ে রাখা সম্ভব। আমরা যেমনটা দেখেছি মানি প্ল্যান্ট, ড্রাসেনা, অ্যালোকেশিয়া ভ্যারাইটির গাছগুলো আপনি সহজেই পানিতে রেখেই বাঁচাতে পারেন। তবে একটি বিষয় যে যেহেতু এটি স্থির পানি, আপনি অবশ্যই 7 দিন বা 10 দিন পর পর পানিটা চেঞ্জ করে নেবেন, যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া অথবা কোনো ধরনের আপনার মশা এগুলো আক্রমণ না করতে না পারে। করতে পারে। যে বিষয়ে ছিলাম আমরা, আমরা লোড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম ছাদের। ইতোমধ্যে আমরা খেয়াল করেছি যে একটি চমৎকার টব তৈরি হয়ে যাচ্ছে। বেশ 2টা টব আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে। রাম চমৎকারভাবে টব দুটো তৈরি করেছেন। এটি আরো কিছু কাজ খুব সম্ভবত বাকি আছে, আমরা সেটিও দেখব। এর মধ্যে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছিলাম যে আমরা প্রথমে একটি ড্রাম গাছ লাগানোর জন্য প্রস্তুত করার আগে আমরা কয়েকটি পর্যায় অবলম্বন করেছি প্রিয় দর্শক। ড্রামটাকে ছিদ্র করে নেওয়া এবং ছিদ্র করার সময় যাতে ড্রামের ভেতরের অংশ থেকে ছিদ্র করা হয় সেটি খেয়াল রাখা। কারণ যদি আমরা ড্রামের বাইরের অংশ থেকে ছিদ্র করি তাহলে যেটা হবে যে খুলে যাওয়া অংশটি উপরের দিকে হয়ে থাকবে, ফলে পানি সহজেই লিচিং হতে পারবে না। আর যদি ভেতরের অংশ থেকে ছিদ্র করা হয় তাহলে পানি সহজেই নিষ্কাশন হতে পারে। এবং ছিদ্র করার পরে সেই জায়গাগুলো যাতে কোনোভাবেই মাটি দিয়ে বন্ধ না হয়ে যায়, এজন্য সেখানে কিছু নারিকেলের কোয়ার বা ইটের খোয়া সমপরিমাণ আমরা তুলা বা কাপড় এগুলো আমরা দিয়ে নিতে পারি। এবং এরপরে কিছুটা বালি দিয়ে নেওয়া, কিছুটা ইটের খোয়া দিয়ে নেওয়া, 1 ইঞ্চি পরিমাণ বালি বা 1 ইঞ্চি পরিমাণ ইটের খোয়া এগুলো দেওয়ার পরে মূলত আমরা মাটি গোবরের মিশ্রণটা আমরা দিব। আমরা শুরুতেই অনেক ক্ষেত্রে গাছ লাগানোর সময় গাছে সার দেই বা মাটি প্রস্তুত করার সময় প্রথমে সার দিয়ে নেই, সেটি আপনারা না করলেও পারেন। প্রথমে যেহেতু গোবর একটি ভালো সার গাছের জন্য এবং ভালো খাবার, আমরা গোবর মাটির মিশ্রণটি যাতে ভালোভাবে করি, যদি ঠিক মতো করতে পারি তাহলে প্রথম অবস্থায় সার দিতে হয় না। এর পরবর্তীতে কিন্তু যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথম অবস্থায় হয়তো আপনার গাছটি বেশ সতেজ দেখা যায়, একটা সময় গাছটিকে আপনার দুর্বল মনে হয়, প্রথম দিকে যেমনটা ফলন দিত 1 বছর 2 বছর পরে ভালো ফলন দেয় না। এর বিশেষ কিছু কারণ আছে প্রিয় দর্শক। যেমন আমরা যখন মাটিতে গাছ লাগাই তখন গাছের শেকড় পুরো মাটির বিভিন্ন অংশ থেকে তার খাবার শুষে নিতে পারে, কিন্তু যখন আমরা ড্রামে গাছ লাগাই মানে একটা নির্দিষ্ট মাটি তার জন্য আমরা ফিক্স করে দেই যে এতটুকু মাটির মধ্যে গাছটাকে বাড়তে হবে, তো গাছের শেকড় ওই মাটি থেকে খাবার নিতে নিতে একসময় মাটি খাবারহীন হয়ে যায় বা পুষ্টিহীন হয়ে পড়ে। এজন্যই মাঝে মধ্যেই আমরা 6 মাস পর পর বা অন্তত 1 বছর পর পর আমরা মাটিকে চেঞ্জ করা কিছুটা বা রিপোর্টিং করা, মাটির সাথে কিছুটা খাবার মিশিয়ে দেয়া, এই কার্যক্রমগুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা চাইলে প্রতি মাসেই কিছু না কিছু খাবার গাছের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারি, তবে অবশ্যই সেটি গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ না করে আমরা গাছের গোড়া থেকে অন্তত গাছ ভেদে 6 ইঞ্চি বা 1 ফুট বা 1.5 ফুট পরিমাণ দূরত্ব রেখে মাটি আলগা করে তার সাথে পরিমিত পরিমাণে সার বা গোবর, জৈব সার এগুলো মিশিয়ে তারপর মাটি উলট পালট করে দিয়ে আমরা গাছের শেকড় পর্যন্ত খাবার পৌঁছাতে পারি। যদি আমরা গাছের গোড়ায় খাবার দিই তাহলে যেটা হবে সেটা সরাসরি গাছের শেকড়কে আক্রমণ করতে পারে এবং ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে যে বিষয়গুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই অর্গানিক খাবার চাই, আমরা অবশ্যই বিষমুক্ত খাবার খেতে চাই। এই জন্য চমৎকার কিছু এখন বায়োলজিক্যাল পেস্ট ম্যানেজমেন্টের পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেগুলো প্রয়োগ করে আপনি আপনার গাছ থেকে বিষমুক্ত বা অর্গানিক বা কেমিক্যাল ফ্রি খাবার আপনি উৎপাদন করতে পারেন। সেই প্রসঙ্গে আসবো, তার আগে আমরা দেখে আসি যে রাম কতদূর আগালেন তার টব নিয়ে। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই যে রাম যে টবটি তৈরি করেছেন সেখানে কলম রাখার ব্যবস্থা রেখেছেন। তার মানে আমরা চাইলেই এখানে আমার টেবিলে একটা গাছ এবং গাছের পাশে আমার প্রয়োজনীয় কলম, পেন্সিল সেগুলো আমরা সাজিয়ে রাখতে পারছি। চমৎকার একটি টব তৈরি হয়ে গিয়েছে, যেটিতে আমরা গাছ লাগিয়ে, আমি যদি এখান থেকে একটা গাছ এখানে বসিয়ে দেই, চমৎকার একটা গাছ, বা যদি আমি এখানে দুই একটা বড় স্টিক, ড্রাসেনা স্টিক দিয়ে দেই, আমি যদি আরেকটু অন্যভাবে সাজানোর চেষ্টা করি, ঠিক যে কোনো একটা কর্নারে আমি এইভাবে গাছটাকে সাজিয়ে রাখতে পারছি খুব সহজেই। আরেকটি টব প্রস্তুত হয়েছে, চমৎকার একটি টব প্রস্তুত হয়েছে, আরো একটা ঘরের শেপ খুবই সুন্দর লাগছে। চমৎকার একটি টব প্রস্তুত হয়েছে, যেটা শুধুমাত্র এন্টি কাটার দিয়ে কেটেই আপনি করতে পারেন এবং সুপার গ্লু দিয়ে জয়েন করেই আপনি চমৎকারভাবে করতে পারছেন প্রিয় দর্শক।
আমরা কি আরো কিছু টপ দেখছি? হ্যাঁ, আমরা আরো দুটো টপ দেখতে আরো পাবো। দুটো টপ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা গতকাল চিত্রে দেখেছিলাম চমৎকার কিছু টপ রাম ডিজাইন করে রেখেছিল, সেগুলো আজকে আমাদের করে দেখাবেন তিনি। আমরা গাছের পরিচর্যা যত্ন আমাদের নিয়ে কথা শিক্ষার্থী বলছিলাম। মিতা, মনি তারা জানতে চেয়েছে যে মানি প্ল্যান্ট গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়? মানি প্ল্যান্ট গাছের পাতা তখনই হলুদ হতে পারে যদি আপনি দীর্ঘ সময় ধরে আপনি রোদে না দেন অথবা বেশি পরিমাণ পানি আপনি দিয়ে ফেলেন। মানি প্ল্যান্ট গাছকে আপনি কিছুটা শুষ্ক অবস্থায় রাখতে পারেন, অন্তত আপনি দিনে একবারের বেশি পানি না দেওয়াই শ্রেয়। তাছাড়া আপনি 3 থেকে 4 দিন বা 5 দিন পর পর কিছুটা অংশ, দিনের কিছুটা অংশ 1-2 ঘন্টা আলোর সংস্পর্শে রাখতে পারেন, গাছটি বেশ সতেজ থাকবে এবং পাতা ছড়াবে। আমরা যে বিষয়ে ছিলাম, এবং এক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা অনেক সময় যেটা করি যে গাছকে বেশি ভালোবেসে ফেলি আমরা, এবং সেটা তো বাসবই, তবে বেশি ভালোবেসে যেমন বাচ্চাকে আমরা বেশি খাওয়াতে পারি না, গাছও একটা আমাদের সন্তানের মতো, যেহেতু গাছের প্রাণ আছে, আমরা বেশি খাবার যাতে গাছকে না দিয়ে ফেলি। যেমন অনেকে যখন যে পরামর্শ যেখান থেকে পান সেটাই প্রয়োগ করেন, অনেকগুলো পরামর্শ বা অনেকগুলো খাবার একসাথে হয়ে গাছ লোড নিতে পারে না, তখন গাছ দুর্বল হয়ে পড়ে। যেমন অনেকে চা পাতা চা খেয়ে সেই পাতাটা সরাসরি গাছে প্রয়োগ করেন না বন্ধু, সরাসরি আপনি গাছে চা পাতা শুকনো ভেজা চা পাতা প্রয়োগ করতে পারেন না, সেটা গাছের জন্য আপনার ক্ষতির কারণ হতে পারে। প্রিয় দর্শক, আপনি চা পাতা প্রয়োগ করতে পারেন, ডিমের খোসা প্রয়োগ করতে পারেন, আপনি আপনার জৈব উচ্ছিষ্ট প্রয়োগ করতে পারেন, তবে সেটা অবশ্যই শুকিয়ে একটা পর্যায়ে পার করে বা একটা বিশেষ পর্যায়ে শেষ করে তারপর সেটিকে আপনি গাছের খাবার হিসেবে প্রস্তুত করতে পারেন। আপনি যে জৈব বর্জ্যগুলো প্রতিদিন আপনার গৃহস্থালী থেকে উৎপাদিত হচ্ছে, সেগুলো হতে পারে গাছের জন্য চমৎকার খাবার, কিন্তু সেটা অবশ্যই লিকুইড অবস্থায় বা সরাসরি না। সেটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে পচিয়ে আপনি কম্পোস্ট করতে পারেন, আপনি ভার্মি কম্পোস্ট করতে পারেন, কুইক কম্পোস্ট করতে পারেন। আপনি এগুলো যখন আপনি গাছের খাবার হিসেবে ব্যবহার করবেন, তখন আপনার উৎপাদিত ফসল বা শস্যটি হবে অর্গানিক বা বিষমুক্ত। কাজেই সেগুলোর জন্য জানার দরকার আছে, বিস্তারিত পরামর্শ নেওয়ার দরকার আছে। আপনার পাশেই আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবস্টেশনগুলো, সেখানে কৃষি কর্মকর্তারা আছেন, তারা সবসময় সহায়তায় আছেন, সহায়তা দিতে প্রস্তুত আছেন। আপনাদের জন্য যোগাযোগ করুন। নগর কৃষির যে কোনো সাপোর্ট দিতে তাদের পাশাপাশি আছে গ্রিন সেভার্স পরিবেশ অধিদপ্তরের সাথে আগারগাতে আছে। সবসময় আপনাদের সবার জন্য গ্রিন সেভার্সের অনেক ফ্রি সার্ভিস আছে, যেগুলো আপনি গ্রহণ করতে পারেন। তাছাড়া এই যে যাচ্ছে ঈদে লম্বা একটা ছুটি, আপনাদের জন্য একটা সুখবর দিতে চাই, যেটি হচ্ছে যে ঈদে যারা দীর্ঘ সময়ের জন্য 8 দিন 10 দিন ধরে বাড়িতে থাকছেন, বাড়িতে ঘরের বাইরে থাকছেন, তারা চাইলে আপনাদের গাছগুলো জমা দিয়ে আসতে পারেন গ্রিন সেভার্সের ভলান্টিয়াররা বিনা খরচে আপনার গাছগুলোর যত্ন করে গাছগুলোকে সুস্থ রাখবে, এবং আপনি চাইলে ছুটির পরে সেই গাছগুলো আবার নিয়ে যেতে পারেন। বাহ, খুবই সুন্দর সুযোগ আমাদের শিক্ষার্থীদের জন্য, যে গাছপ্রেমী শিক্ষার্থীদের জন্য। আমাদের শিক্ষার্থী বাবু, শান্তি, মিনা তারা জানতে চেয়েছে যে তরি তরকারির খোসা, পচনশীল যে খোসাগুলো, পানিবাহী যে খোসাগুলো, সেগুলো কি সরাসরি গাছে দিতে পারে কিনা? আমি তেমন ওই প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম। সরাসরি অবশ্যই আপনি সেটা গাছে দিতে পারেন না, সেটিকে ভালোভাবে পচিয়ে সেগুলোকে ফার্মেন্টেশনের প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে 15 দিন 20 দিন ধরে পচিয়ে কম্পোস্ট করে তারপর আপনি ময়েশ্চার দূর করে তারপর আপনি গাছের জন্য খাবার হিসেবে প্রস্তুত করতে পারেন। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা টপ তৈরি দেখছিলাম, এই টপ তৈরি দেখতে দেখতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিব। বিরতির পরে এসে আমরা আবারও দেখে নিব। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতি থেকে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে নগর কৃষি, আর আজকে নগর কৃষির শেষ ক্লাস, কোর্স পর্যালোচনা। চলে যাচ্ছি ক্লাসে। আমরা দেখছিলাম চমৎকার কিছু টপ প্রস্তুত করছিলেন রাম। আমরা ইতোমধ্যে 3টি টপ প্রস্তুত হয়ে গিয়েছে। আমরা কি রাম আরো টপ কি দেখবো আমরা আজ? হ্যাঁ, একটি চলছে এবং আরেকটি আরেকটি চলছে। আসছে। তো রাম টপ তৈরি করতে করতে আমরা ক্লাস পর্যালোচনায় ছিলাম, আমরা সেই বিষয়ে আবারও আসতে পারি। আমরা গত ক্লাসগুলোতে যা যা করেছি তার একটা রিক্যাপ বা আমরা পুনরাবৃত্তি কিছুটা করতে পারি। যেমন আমরা বোতল কাটা দেখিয়েছিলাম, স্ক্রিনে যদি আমরা দেখাই যে একটি বোতলকে কিভাবে আপনি গাছ লাগানোর চমৎকার টব হিসেবে তৈরি করতে পারেন। যেমন চমৎকারভাবে একটি বোতলকে টবের আকার দেওয়া হয়েছে। আমরা যদি হ্যাঙ্গিং করতে চাই, যেটা ভার্টিক্যাল গার্ডেনিং এর কথা আমরা বলেছিলাম, যে চমৎকারভাবে ভার্টিক্যাল গার্ডেন আমরা করতে পারি, আমরা এভাবেও সাজাতে পারি, চমৎকারভাবে এভাবেও সাজাতে পারছি আমরা।
আমরা বোতলের আরো কিছু শেপ দেখেছিলাম প্রিয় দর্শক। ঠিক এভাবে সাজাতে পারছি আমরা, এভাবে সাজাতে পারছি, এভাবে সাজাতে পারছি। বোতলকে আরো কয়েকটা শেপে আমরা দেখাচ্ছিলাম। একটি প্লাস্টিকের বোতলকে কিভাবে আমরা নান্দনিকভাবে সাজিয়ে নিতে পারি। আমরা দেখাচ্ছিলাম দুই পাশে কিভাবে গাছ লাগানো যায়। বোতলের আরো কিছু ভ্যারাইটি আমরা দেখিয়েছি। বোতল দিয়ে কিভাবে একটা সবজি বাগান করা যায় সেটা আমরা দেখিয়েছি। যেমন একটি সবজির চমৎকার বাগান হয়েছে শুধুমাত্র বোতল দিয়ে। আমরা দেখিয়েছি পিভিসি বোর্ড, যেটি এখন করা হচ্ছে, যেমন যেটি আমাদের করে দেখাচ্ছেন, সেই বোর্ডগুলো দিয়ে চমৎকার কিছু টবের ডিজাইন আমরা দেখিয়েছি। আমরা আজও দেখিয়ে নিচ্ছি দর্শকদের। আমরা এর কাছাকাছি কিছু একটা করে দেখিয়েছি আজ, চমৎকার কিছু টবের ডিজাইন, এটা আমরা করেছি আজ। আমরা এটাও আজ করব, এটাও করে দেখাবো আজ আমরা। চমৎকার কিছু টবের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যেটি পিভিসি বোর্ড ব্যবহার করে সহজেই আপনি আপনার ঘরের শোভা ফেলাতে পারেন। আমরা বাঁশের কাজ এবার এই পর্বে দেখাতে পারিনি, তবে আমরা আশা করছি যে ভবিষ্যতে কোনো একদিন আমরা বাঁশ দিয়ে কিভাবে টব বানাতে পারেন আপনি ঘরের ভেতরেই, সেটা আমরা দেখাতে পারবো আশা করছি। চমৎকার কিছু বাঁশ, আপনি বাঁশের টুকরা কিনেই সেগুলোকে আপনি ঘরে নিজেই ডিজাইন করে কাটতে পারেন। আমরা দেখিয়েছি কিভাবে কাচের বোতল কাটতে পারেন। প্রচুর সাড়া পেয়েছি আপনাদের প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ যে আপনারা উপকৃত হয়েছেন, জেনে খুশি হয়েছি আমরা। আমরা দেখাবো যে বাঁশ কিভাবে চমৎকারভাবে কাটা যায়। পাইপ কাটা আমরা দেখিয়েছি, পাইপ দিয়ে কিভাবে আপনি ভার্টিক্যাল গার্ডেন করতে পারেন। চমৎকার পদ্ধতিগুলো আমরা পুরো আয়োজন জুড়ে দেখিয়েছি। আমরা দেখাবো যে কিভাবে আপনি বাসার ভেতরে চমৎকার কিছু র্যাক তৈরি করতে পারেন গাছ রাখার জন্য। আমরা কিছু র্যাকের মডেল আপনাদের দেখাচ্ছি। আপনি চাইলে বেত দিয়ে বা বাঁশ দিয়ে এভাবে আপনার ঘরের জন্য গাছ রাখার র্যাক তৈরি করতে পারেন। চমৎকার কিছু র্যাকের ডিজাইন আছে। এটা একটা চমৎকার ডিজাইন, যেটি সহজেই শুধুমাত্র বাঁশ দিয়ে আপনি করতে পারেন। আমরা ভবিষ্যতে কোনো একটা ক্লাসে এগুলো আমরা পর্যায়ক্রমে আমরা দেখাবো। আমরা দেখেছি চমৎকার র্যাক আপনি চাইলেই আপনার ঘরের জিনিসপত্র বা পিভিসি বোর্ড, ফেলনা জিনিসপত্র দিয়েই করতে পারেন। ঠিক এভাবে আপনি করতে পারেন র্যাকগুলো। এটা একটা চমৎকার পদ্ধতি, যেটার জন্য খুব ঘরের জিনিসপত্র ব্যবহার করেই আপনি এই ধরনের চমৎকার একটি স্ট্যান্ড করে ফেলতে পারেন। এটাও আপনি ঘরের জিনিসপত্র ব্যবহার করে করতে পারেন। এগুলো যখন হাতে কলমে করে দেখাবো তখন আপনারা আশা করছি নিজেরাই করতে পারবেন। এটাও খুব সহজ একটি পদ্ধতি, এটা কাঠ দিয়ে করা। আমরা চাইলে পিভিসি বোর্ড দিয়ে, যে বোর্ডটা দিয়ে আমরা কাজ করছি সেটা দিয়ে সহজেই আমরা করতে পারছি। চমৎকার এটা স্টিলের র্যাক, আপনি চাইলে ভার্টিক্যাল গার্ডেন করতে চাইলে সবজির জন্য এরকম ধাপে ধাপে আপনি বাগান করতে পারেন। তো চমৎকার বেশ কিছু আয়োজন ছিল আমাদের আপনাদের জন্য। আমরা ইতোমধ্যে আমরা আজকে যেহেতু শেষ ক্লাস, আমরা মাটির মিশ্রণটি শিক্ষার্থীদের জন্য আবারও বলে দিই। আমাদের অনেক এসএমএস এসেছে মাটির মিশ্রণটি কিভাবে তৈরি করতে হয় সেটা জানার জন্য। মাটির মিশ্রণ তৈরির ক্ষেত্রে যেমনটা বলেছি যে যতটুকু পরিমাণ 3 ভাগ পরিমাণ মাটির সাথে 1 ভাগ পরিমাণ গোবর এবং 1 ভাগ পরিমাণ কোকো ডাস্ট বা নারিকেলের কোয়ার আমরা মিশিয়ে নিব, যাতে কোকো ডাস্ট পানি ধরে রাখতে পারে এবং গোবর একটা পরিমিত পরিমাণে থাকতে পারে। এবং ভালোভাবে আমরা মাটির সাথে গোবরটি মিশিয়ে নেব, যাতে কোনো অংশে গোবরের পরিমাণ বেশি না থাকে। যদি সেটা হয় তাহলে সেই জায়গায় যদি কোনো না কোনোভাবে গাছের শিকড় পড়ে যায় তাহলে গাছের ক্ষতি হতে পারে। কাজেই গোবরটা যাতে ভালোভাবে আমরা মাটির সাথে মেশাই সেটির ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। আমরা ভালো মাটি জেনেছি, বেলে দোআঁশ মাটি, ভালো গোবর আমরা চিনেছি। কিভাবে ভালো গোবর আপনি চিনবেন? ভালো গোবর সেটাই যে গরু খড় খায় বা ঘাস খায়, সেই গরুর গোবরটি গাছের জন্য ভালো খাবার বা উৎকৃষ্ট খাবার। তার যে গরু ভুসি খায় বা ভুসির গোবরের চেয়ে ঘাসের গোবর বা খড়ের গোবর সবচেয়ে বেশি উপযোগী। আমরা ভুসির গোবর বা ঘাসের গোবর কিভাবে চিনব? ভুসির গোবর ঝুরঝুরে, সেটি একসাথে মুঠি করলে বা মুষ্টি করলে এঁটে থাকে না, খুলে যায়। কিন্তু ঘাসের গোবর বা খড়ের গোবর আপনি মুঠি করে এঁটে রাখতে পারবেন একসাথে, আপনি দলা করে বা পিণ্ড করে রাখতে পারবেন। এবং ঘাসের গোবর বা খড়ের গোবরের মধ্যে প্রচুর ঘাস বা খড়ের চিহ্ন যদি আপনি যত্ন করে বা খেয়াল করে দেখেন আপনি সেটা টের পাবেন। আর এটি অবশ্যই গোবর কাঁচা অবস্থায় আপনি গাছের প্রয়োগ করবেন না। গোবরকে আপনি আবার রোদেও শুকাবেন না। গোবরকে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে সেটার ময়েশ্চার দূর করে বা ভেজা ভাবটি দূর করে আপনি কিছুটা শুকিয়ে নিয়ে তারপর গাছের সাথে আপনি প্রয়োগ করেন। আশা করি আপনার সেটি
গাছের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হবে। মাটির মিশ্রণটি তো আমরা জেনে নিলাম, পরিচর্যা নিয়ে যদি আরো কিছু কথা বলি শিক্ষার্থীদের জন্য। পরিচর্যা নিয়ে যেমনটা বলছিলাম যে অবশ্যই গাছে আমরা বেশি খাবার দিব না, এবং পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবো যে ঘন ঘন পানি না দেয়া, কারণ এই পানি যে পানিটা আপনি দিচ্ছেন সেই পানিটি এক সময় নিচে চুয়ে চুয়ে যে গাছের গোড়ায় জমে থাকলে যেটা হয় যে শিকড় পচিয়ে ফেলে। আবার মাঝে মধ্যেই আমরা গাছটিকে যে পাত্রে আমরা গাছ রাখছি, সেটা হোক ছোট পাত্র বা বড় পাত্র, সেটার মাটি কিছুটা আলগা করে দেয়া, কারণ আমি যে খাবারগুলো গাছে দিচ্ছি বা যে পানিটা আমি দিচ্ছি, মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে এই খাবারটি পুরোপুরিভাবে গাছের শেকড় পর্যন্ত পৌঁছাতে পারে না। কাজে যদি আমরা আলগা করে দিই তাহলে সহজেই আমার দেয়া খাবার বা পানিটি গাছের গোড়া পর্যন্ত সহজেই পৌঁছাতে পারে। এবং আমরা আগাছাগুলো সবসময় পরিষ্কার রাখবো। আগাছা অনেক ক্ষেত্রে রোগের প্রকোপ ঘটায়। আগাছা পরিষ্কার রাখবো। ঘাস হলে ঘাস মাটি থেকে অনেক খাবার নিয়ে ফেলে, কাজে ঘাসগুলো আমরা সবসময় তুলে ফেলবো, এবং চেষ্টা করব যেগুলো ইনডোর গাছ সেখানে ইনডোর গাছের জন্য কয়েকদিন পর পর রোদের ব্যবস্থা করা। তবে যেগুলো ফল গাছ, অবশ্যই ফল গাছ রোদ ছাড়া আপনি কোনো গাছে ফলন পাবেন না। ফল গাছকে অবশ্যই আপনার রোদে রাখতে হবে, এবং সেটা অবশ্যই ডিরেক্ট সানলাইট, যেখানে দিনের একটা নির্দিষ্ট অংশ 5 থেকে 6 ঘন্টা কড়া রোদ বা সরাসরি গাছে এবং গাছের পাতায় রোদ পড়ে, সেই জায়গায় ফল গাছগুলো রাখতে হবে। ফুল গাছের ক্ষেত্রে অধিকাংশ ফুল গাছ আপনার রোদে রাখতে হবে। কিছু ফুল গাছ আছে যেটি আপনি কিছুটা রোদ, আধো আলো, আধো ছায়াতে আপনি রাখতে পারেন। যেমন সেগুলোর মধ্যে একটা নাম যদি আমি বলি, যেমন আপনি হাইড্রেঞ্জা রাখতে পারেন, পিস লিলি রাখতে পারেন। এগুলো চাইলে সহজেই আপনি কিছুটা ছায়াযুক্ত জায়গায় বা দিনের একটা নির্দিষ্ট অংশে পার্শিয়ালি সানলাইট আসে এরকম জায়গায় আপনি রেখে ফুল পেতে পারেন। আমাদের শিক্ষার্থী সবুজ, হিমু, পিয়াল তারা জানতে চেয়েছে যে ঘরের মধ্যে টবে মানে ছায়া বান্ধব আপনি যে গাছের কথা বলেছেন সেক্ষেত্রে লজ্জাবতী কি রাখা সম্ভব না, কিনা এবং পরিচর্যাটা কিরকম? লজ্জাপতি রাখা সম্ভব না। লজ্জাপতি গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন না ঘরের ভিতরে। তবে আপনি ঘরের মধ্যে অসংখ্য গাছ আছে, প্রায় 40 থেকে 50টি প্রজাতির গাছ আছে যেগুলো ছায়ার মধ্যে বেঁচে থাকতে পারে। দর্শক, গাছের জন্য অবশ্যই রোদ লাগবে, অবশ্যই বাতাস লাগবে। একদম বদ্ধ জায়গায় কখনোই আপনি গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন না। তবে কিছু গাছ যেগুলোকে আমরা ইনডোর প্ল্যান্ট বলি, এগুলো একটা দীর্ঘ সময় ধরে রোদ ছাড়া বা আলো বাতাস ছাড়া বেঁচে থাকতে পারে। তবে গাছটিকে ভালো রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য অবশ্যই সেটার সাথে রোদের বা আলো বাতাসের সংযোগ বা ঘরে রাখলেও মাঝে মাঝে একটু বারান্দায় নিয়ে রোদে দেয়া গাছটাকে, রোদে দেয়া, বা বৃষ্টি আসলে বৃষ্টিতে দেয়া। আমরা বায়োলজিক্যাল পেস্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম, যে আপনি চাইলে সহজেই কোনো ধরনের বিষ প্রয়োগ বা কেমিক্যাল সার প্রয়োগ না করে গোবর, খোল, হাড়ের গুঁড়া এগুলো মিশিয়ে আপনি গাছকে সতেজ রাখতে পারেন, ভালো রাখতে পারেন। যেমন আমরা যদি সরাসরি সার প্রয়োগ না করে 6 মাস পর পর ড্রামের গাছগুলোতে কিছুটা খোল, কিছুটা হাড়ের গুঁড়া প্রয়োগ করি, এটি ক্যালসিয়ামের কাজ করে। বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট ভ্যালু আছে এগুলোর, যেগুলো আপনার গাছকে সতেজ রাখতে পারে। তাছাড়া অনেক ক্ষেত্রে আমরা সবসময় যদি গাছে খেয়াল রাখি, কোনো ধরনের পোকা বা মাইট বা ফাঙ্গাস এগুলো আক্রমণ করলে, পোষক পোকা এগুলো আক্রমণ করলে সেই ডালটা বা সেই পাতাটা আমরা সহজেই ছিঁড়ে ফেলতে পারি। তাছাড়া যদি আক্রমণের পরিমাণ বেশি হয়, আমরা জোরে জোরে দূর থেকে পানি স্প্রে করে সেগুলোকে আমরা সরিয়ে দিতে পারি। এবং আমরা এছাড়াও চমৎকার কিছু পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেমন বিস্টোপ বা ফেরোমেন ট্র্যাপ। এই ট্র্যাপগুলো ব্যবহার করে পোকাকে আমরা বোকা বানাতে পারি, আমরা পোকার দমন করতে পারি। তাছাড়া এখন অনেক ধরনের এক্সট্রাক্ট বা রস নির্যাস তৈরি হয়েছে, যেগুলো মূলত অর্গানিক কেমিক্যাল, অনেক অর্গানিক পেস্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে। পোকা দমনের ক্ষেত্রে অর্গানিক বলবো যে বালাই নাশক হিসেবে কাজ করে, যেমন আতা ফলের পাতার এক্সট্রাক্ট বা নিম পাতার এক্সট্রাক্ট বা রস নির্যাস এগুলো প্রয়োগ করেও আমরা সহজেই গাছের বিভিন্ন রোগ আমরা দমন করতে পারছি। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা যদি আরো কিছু গাছের নাম বলে দিই যেগুলো ছায়া বান্ধব এবং যেগুলো রোদে হয়ে থাকে। রোদে ফল গাছের জন্য অবশ্যই রোদ দরকার হবে, ফুল গাছের জন্য রোদ দরকার হবে। তবে যে কিছু ফুল গাছ যেটা আপনি অবশ্যই বড় টবে লাগাতে হবে, যেমন বগেনভিলিয়া, যেমন অ্যালমন্ডা, যেমন বড় রঙ্গনগুলো, সেগুলো কিন্তু আপনাকে বড় চাইনিজ টগরগুলো, এগুলো কিন্তু আপনি বড় টবে লাগালে আপনার অনেক ছড়াবে এবং প্রচুর আপনার ফুল দেবে, অনেক পাতা ছড়াবে। কিন্তু কিছু গাছ আছে যেগুলোর জন্য বড় টবের দরকার হয় না, যেমন শীতের যে ফুলগুলো আছে, গাঁদা, ডালিয়া, কসমস, জিনিয়া, পাঞ্চি, পিটুনিয়া, অ্যাস্টার, ফ্লক্স, এই ফুলগুলোর কিন্তু ছোট ছোট টবেই আমরা সাজিয়ে রাখতে পারছি এবং ভালো ফুলও আমাদেরকে দিবে। আচ্ছা আচ্ছা।
ওই পাশে বোধহয় আমাদের আরো কিছু টব তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে আরো চমৎকার একটি টপ আমরা তৈরি করে নিচ্ছি এবং গ্রিন সেভার্স কে নিয়ে দু একটা কথা না বললেই নয়। গ্রিন সেভার্স নগর কৃষির ধারণাটিকে নগরবাসীর সামনে প্রথম উপস্থাপন করে এবং নগর কৃষি নগর কৃষিকে প্রমোট করার ক্ষেত্রে গ্রিন সেভার্স একটি বড় ভূমিকা পালন করে। গ্রিন সেভার্স শুধুমাত্র ছাদ বাগানই করে, নগরে 1000-এর উপরে ছাদ বাগান করার ইতিহাস করে দিয়েছে গ্রিন সেভার্স এবং প্রতিনিয়ত শুধুমাত্র ছাদ বাগান করে গ্রিন সেভার্স থেমে যায়নি। বাগান করার পর পরবর্তী বিভিন্ন ধরনের পরিচর্যা বা সাপোর্ট দিতে গ্রিন সেভার্সের ভলান্টিয়ার প্রস্তুত আছে। আপনার গাছের কোনো সমস্যা হলে, গাছ রোগাক্রান্ত হলে আপনি ফোন করার 2 ঘন্টার মধ্যে আমাদের প্ল্যান্টস ডক্টর বা গাছের ডাক্তার পৌঁছে যাবে আপনার গাছের সেবা নিয়ে। আমাদের আছে অ্যান্ড্রয়েড অ্যাপ প্ল্যান্টস ডক্টর। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটা ডাউনলোড করেও আপনি গাছের বিভিন্ন ধরনের সেবা আপনি বিনা পয়সায় বা বিনা খরচে আপনি পেতে পারেন। আপনি চাইলে সেই অ্যাপ থেকে ফোন করে আমাদের এক্সপার্টদের সাথে কথাও বলতে পারেন। এমনকি আপনার রোগাক্রান্ত গাছের ছবি তুলে সেই ছবি আমাদের অ্যাপের মাধ্যমে পাঠিয়ে সেটার আপনি সমস্যার সমাধানও আপনি পেতে পারেন এই অ্যাপের মাধ্যমে। আমি আবারও বলছি, অ্যাপটির নাম প্ল্যান্টস ডক্টর। আপনি এটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ। ইভেন ডিপি এবং গ্রিন সেভার্সের যৌথ উদ্যোগে অ্যাপটি পরিচালিত হচ্ছে। আপনি চাইলে কোনো ধরনের বিনা খরচে এই অ্যাপটি থেকে আপনি সহায়তা নিতে পারেন। তাছাড়া গ্রিন সেভার্স শহরে যেসব বাগান হচ্ছে বা নগর বাগান বা যে সমস্ত ছাদ বাগান হচ্ছে সেই ছাদ বাগানে মালি সাপোর্টও দিচ্ছে। আপনি চাইলেই আপনার প্রশিক্ষিত মালির মাধ্যমে আপনি বাগান করে নেওয়া থেকে শুরু করে মাসিক ভিত্তিতে বিভিন্ন পরিচর্যা আপনি গ্রহণ করতে পারেন গ্রিন সেভার্সের কাছ থেকে। আপনি ঘুরেও যেতে পারেন গ্রিন সেভার্স থেকে, চিনে যেতে পারেন রং বেরঙের বিভিন্ন গাছ লাগানোর পদ্ধতি শিখতে পারেন আপনি, গাছ লাগানোর নানা ধরনের উপায়। গ্রিন সেভার্স আগারগা পরিবেশ অধিদপ্তরের সাথে আপনি যে কোনো সময় ঘুরে আসতে পারেন গ্রিন সেভার্স। তাছাড়া প্রতি মাসে কৃষি পাঠ নামে একটি ফ্রি অনুষ্ঠান হয় আমাদের বেনিফিশিয়ারি বা সবার জন্য, এটি সবার জন্য উন্মুক্ত থাকে। সেখানে বিষয় বিশেষজ্ঞরা থাকেন বা কৃষি বিষয়ক যারা অভিজ্ঞ এবং লিজেন্ড যারা আছেন তারা আমন্ত্রিত হয়ে আসেন। আপনি চাইলে আপনার রোগাক্রান্ত গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসতে পারেন, ফল ছিঁড়ে নিয়ে আসতে পারেন, এসে সরাসরি বিশেষজ্ঞের সাথে কথা বলে তার সমাধান আপনি নিয়ে যেতে পারেন এবং পুরো সেবাটাই আমাদের বিনামূল্যে এখান থেকে সরবরাহ করা হয়। আমাদের হাতে আরো 3-4 মিনিট সময় আছে। আমাদের শিক্ষার্থীদের জন্য যদি কোনো টিপস থাকে। টিপস যেটা বলবো যে গাছ আমরা প্রকৃতি থেকে ফ্রি অক্সিজেন নিয়ে বেঁচে আছি, আর যখন আমরা হসপিটালে ভর্তি হই এই অক্সিজেন আমাদেরকে কিনে দিতে হয়। আর যে অক্সিজেনটি আমাদের কিনে দিতে হয় সেটি গাছ আমাদের সবসময় ফ্রি দিয়ে যাচ্ছে। কাজেই আমার নিজের প্রয়োজনেই সবসময় আমাদেরকে গাছ লাগাতে হবে এবং একটি সুস্থ মানুষের বেঁচে থাকার জন্য, একটি পরিবারের জন্য অন্তত আপনি 5টি থেকে 8টি করে গাছ নিজের প্রয়োজনে আপনি লাগান এবং সেই নিজের অক্সিজেনের কিছুটা প্রাপ্যতা যদি আপনি নিজে নিশ্চিত করতে পারেন তাহলে একদিন আমাদের অন্যান্য দেশের মতো যারা এখন অক্সিজেন নিজের প্রয়োজনে কিনছে সেই পরিস্থিতি আমাদেরকে পড়তে হবে না। আর নিজের গাছের সবজি যদি আপনি খান, ফরমালিন বা বিষমুক্ত সবজি, নিজের গাছের ফল যদি আপনি খান এবং আপনার পরবর্তী প্রজন্মকে যদি আপনি সেভাবে অভ্যস্ত করে তুলতে পারেন। দেখেন ঢাকা শহরে অসংখ্য ছাদ এখনো ফাঁকা পড়ে আছে, প্রায় 4.5 লাখ ছাদ আছে। এক একটা ছাদে যদি আপনি অন্তত 500 স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করতে পারেন বা অন্তত 100 স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করতে পারেন, 1 কোটি বা 10 কোটি বর্গফুট জায়গা ঢাকার মধ্যে থেকে আপনি শুধুমাত্র নগর কৃষির জন্য আপনি বের করে ফেলতে পারেন এবং সেখান থেকে ঢাকা শহরের সবজির চাহিদার একটা অংশ আপনি পূরণ করতে পারেন। খেতে পারেন বিষমুক্ত টাটকা সবজি, ছোটখাটো 2-1টা সবজি যেমন লেবু, মরিচ, যেটি আপনি আপনার প্রয়োজন মতো আপনি খেতে বসছেন, হঠাৎ করে দেখলেন কাঁচা মরিচ খেতে ইচ্ছে করছে আপনার বা একটু টাটকা ফ্রেশ লেবু খেতে ইচ্ছে করছে, গাছ থেকে ছিঁড়ে নিয়ে আপনি সেটি আপনার খাবার টেবিলে পরিবেশন করতে পারেন। আপনি চা খাচ্ছেন, গাছ থেকে ছিঁড়ে নিয়ে 2টা পুদিনার পাতা বা 2টা তুলসী পাতা আপনি চায়ের মধ্যে ছিটিয়ে দিতে পারেন। একইভাবে আপনি কিছু না কিছু সবজি, কিছু না কিছু ভেষজ উপাদানের সংস্থান আপনি আপনার ছাদে বা আপনার ঘরের বারান্দায় আপনি করতে পারেন। প্রিয় দর্শক, আপনি উদ্যোগটি নিন, আমরা গ্রিন সেভার্স সবসময় আছি আপনাদের পাশে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে। আমরা জিনিসগুলো যদি একটু দেখিয়ে দিই। আমরা টপগুলো প্রস্তুত করেছি, চমৎকার আরো একটি টপ প্রস্তুত হয়ে গিয়েছে প্রিয় দর্শক, একটি টেবিলের মতো লাগছে। এখানটায় একটা গাছ কতটা সুন্দর হতে পারে আপনারা দেখতেই পারবেন যে একটা গাছ রেখে দিলে কি সুন্দর লাগছে টেবিলে। আপনি চাইলে বোর্ড কিনে, এই বোর্ডগুলো নীলক্ষেত বা নিউ মার্কেট এলাকায় ছোট ছোট টুকরা আকারে পাওয়া যায় বা বড় আকারেও হার্ডওয়্যারের দোকানগুলোতে, বোর্ডের দোকানগুলোতে পাওয়া যায়। আপনি আপনার মতো করে শুধুমাত্র এন্টি কাটার দিয়ে কেটে সোবারগুলো দিয়ে জোড়া লাগিয়ে এই বোর্ডগুলো আপনি এই গাছ লাগানোর টপগুলো আপনি তৈরি করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে কি এই টবগুলো
মানে পানি দেওয়ার উপযোগী কিনা? হ্যাঁ, পানি দেওয়ার উপযোগী, যেহেতু প্লাস্টিক বোর্ড আপনি পানি দিতে পারেন, অথবা আপনি চাইলে আলাদা কোনো টবে বা গ্লাসে প্লাস্টিকের বোতল, যেমনটা আমরা গতকাল দেখিয়েছি, যেমন আমরা দেখিয়েছি এরকম প্লাস্টিকের ফেলনা বোতলগুলো, পানির বোতল কেটে কাঁচ রেখে বা পানিতে রেখে বা মাটিতে রেখে আপনি বসিয়ে দিতে পারেন। এগুলো সহজে পরিষ্কার করা যায়। আপনি সাবান দিয়ে বা আপনি ওয়াশিং পাউডার দিয়ে আপনি ধুয়ে নিতে পারেন এগুলো, যেহেতু প্লাস্টিক, আবার আগের মতো স্বচ্ছ পরিষ্কার হবে। আপনি কোনো দাগ পড়লে সেটা ইরেজার বা পেন্সিলের ইরেজার দিয়ে আপনি মুছে নিতে পারেন। আপনি চাইলে এখানে অনেক মেসেজ লিখে রাখতে পারেন, যেটি আপনাকে প্রতিদিন উদ্দীপ্ত করতে পারে। আপনি যারা শিক্ষার্থী আছেন তারা চাইলে সূত্র লিখে রাখতে পারেন, বিভিন্ন ধরনের আপনি তথ্য লিখে রাখতে পারেন আপনার টেবিলে। আপনাকে আপনাকে উৎসাহিত করতে পারে, আপনাকে সবুজের প্রতি আগ্রহী করতে পারে। এই ধরনের তথ্য লিখে আপনি নিজের মধ্যে সবুজের সংস্পর্শে রাখতে পারেন নিজেকে। আরো একটি টপ প্রস্তুত হয়ে গিয়েছে, এটাও একটি নতুন মাত্রা দিয়েছে, গাছের শেপে চমৎকার একটি টপ। দেখেন, জাস্ট সামনের দিকে রেখে বোর্ডগুলোকে আমরা কিছুই না, বিভিন্ন ভাবে টুকরা কেটে কেটে চমৎকার ভাবে আমরা তৈরি করেছি। প্রিয় দর্শক, আমরা যে লাল নীল কিছু প্লাস্টিক অংশ লাগিয়েছি, এগুলো কি এটা একটু দেখি। এগুলো এলকালি বোর্ড, এগুলো এক কাটার পদ্ধতি একই। রাম যদি বলে দেন যে এগুলো কিভাবে আমরা কাটতে পারি খুব কম সময়ের মধ্যে। খুব কম সময়ের মধ্যে যদি বলতে হয়, এগুলো আমরা অ্যান্টি কাটার দিয়ে বারবার স্ট্রাইপ দেব। প্রথমে কয়েকটা ছোট ছোট স্ট্রোক দিলে এটা কেটে যাচ্ছে। স্ট্রোক দেওয়ার পরে আমরা এটার অপোজিট সাইডে আবারও ওই রেফারেন্স বরাবর স্ট্রোক দেব। দেন এটা যদি আমরা কয়েকবার স্ট্রোক দেওয়ার পরে এভাবে চাপ দেই, জিনিসটা ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই। আমরা একটা বা দুইটা তিনটা স্ট্রোক দিয়ে নিচ্ছি আমরা। আমরা 5 থেকে 6টা স্ট্রোক দিয়ে নিলাম যাতে ভালোভাবে কেটে যায়। আমরা উভয় পাশেই স্ট্রোক দিয়ে নিচ্ছি, এবং খুব জোরে না, আমরা যেহেতু বারবার করে স্ট্রোক দিচ্ছি, আমরা হালকাভাবে দিব যাতে কোনোভাবে সেটা ফসকে হাতে না লাগে। এই যে ভেঙে গেল। আরো লাগবে, একটু সাবধানে কেটে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে বোর্ডটি কাটা হচ্ছে, কাটা হচ্ছে। অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এইভাবে দুই সাইড থেকে এন্টি কাটার দিয়ে একটু প্রেসার দিয়ে কেটে তারপর এটাকে ভেঙে নিতে হবে। ভেঙে গেল চমৎকারভাবে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি কোর্স আমাদের দূরপাঠে করানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ।